বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, উলিপুর মহিলা কলেজ, উলিপুর, কুড়িগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো গোটা বিশ্ব এখন বৈশ্বিক মহামারী কোভিড-19-এর ছোবলে। তো এখন আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে খুবই দ্রুত শীঘ্রই আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই মহামারী তুলে নেবেন ইনশাআল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রমের অনেক ব্যাঘাত ঘটেছে। সময়োপযোগী একটা সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এখন নিয়েছে, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা সাধুবাদ জানাই। তারই ধারাবাহিকতায় আজকে আমি অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ক্লাস উপভোগ করে খুবই সাফল্যতা পাবে। তো আমি আজকে প্রথম বর্ষের যে মেজর সাবজেক্ট রয়েছে প্রধান বৈদেশিক সরকার, সেই সাবজেক্টের যে প্রধান বৈদেশিক অর্থাৎ দেশ রয়েছে, প্রধানতম দেশগুলা রাজনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। তো আমি আজকে আলোচনা করব যে ব্রিটেনের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যাবলী, মূল বৈশিষ্ট্যাবলী সম্পর্কে আজকে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো আমরা এখন মূল আলোচনা চলে যাই যে ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যাবলী। আধুনিক সংবিধানের মধ্যে ব্রিটিশ সংবিধান হলো সবচেয়ে প্রাচীনতম একটা সংবিধান। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের উপর এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব লক্ষণীয় বা দেখা যায়। তাই অধ্যাপক মুনরো বলেছেন, দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। অর্থাৎ ব্রিটিশ সংবিধান হল সকল সংবিধানের মাতা। তো এখন আলোচনা করব আমরা ব্রিটেনের সংবিধানের মূল বৈশিষ্ট্যাবলী। প্রথমে আমি বোর্ডে লিখে নিয়েছি যে ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্যাবলী। তো এর মধ্যেই প্রথমেই যে লিখেছি সেটা হচ্ছে অলিখিত সংবিধান। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যাবলীর মধ্যে প্রথমেই যেটা আমি লিখেছি সেটা হচ্ছে অলিখিত সংবিধান। বিশ্বের যে দেশগুলো রয়েছে স্বাধীন দেশ, সকল দেশে কিন্তু তাদের নিজস্ব সংবিধান রয়েছে। আর এই সংবিধানটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। তো ব্রিটেনের সংবিধান কিন্তু আমরা জানি যে অলিখিত বটে, কিন্তু পুরোপুরি যে একেবারেই অলিখিত, কিছুই লেখা নাই, এটা বলা যায় না। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে 1215 সালের ম্যাগনা কার্টা, যেটাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়,
তারপর হচ্ছে 1689 সালের অধিকারের বিল, 1701 সালের নিষ্পত্তি আইন, 1911 ও 1949 সালের পার্লামেন্ট আইন ইত্যাদি, এগুলা কিন্তু ব্রিটিশ সংবিধানের অংশ। কাজেই ব্রিটিশ সংবিধানকে পুরোপুরি অলিখিত বলা যায় না। হ্যাঁ, এটাই বলা যায় যে ব্রিটিশ সংবিধান প্রধানতম অলিখিত। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এককেন্দ্রিক সংবিধান। এককেন্দ্রিক সংবিধান। তো ব্রিটেনের শাসন ব্যবস্থা কাঠামোগতভাবে কিন্তু এককেন্দ্রিক। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার মতো প্রবর্তিত হয়নি। এটা লন্ডনে অবস্থিত যে কেন্দ্রীয় সরকার রয়েছে, যে পার্লামেন্ট রয়েছে, মূলত কিন্তু এই পার্লামেন্টের হাতেই সকল ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। তার পরের পয়েন্ট হচ্ছে সুপরিবর্তনীয়। আমরা জানি যে পৃথিবীতে যে সংবিধান রয়েছে, সকল সংবিধানকে কি করা যায়? পরিবর্তন করা যায়। আর এই সংবিধানকে পরিবর্তন করার দুইটি উপায় রয়েছে। একটা হচ্ছে সুপরিবর্তনীয়ভাবে, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়ভাবে। তো যেটা সহজেই পরিবর্তনযোগ্য সেটাকে সুপরিবর্তনীয় বলে, আর যেটা সহজে পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো ব্রিটেনের সংবিধান কিন্তু সুপরিবর্তনীয়। পার্লামেন্টের অধিকাংশ মেম্বারের সাপোর্টে কিন্তু এটাকে কি করা যায়? পরিবর্তন করা যায়। তারপরের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থার মাতৃভূমি বলা হয়ে থাকে। ব্রিটেনে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত আছে। ব্রিটেনের রাজা বা রানী হলেন নিয়মতান্ত্রিক শাসক মাত্র, প্রকৃতপক্ষে কিন্তু শাসন করেন কমন সভা। কমন সভার যে মন্ত্রিপরিষদ রয়েছে, ক্যাবিনেট রয়েছে, প্রধানমন্ত্রী সহ, তারা কিন্তু মূলত রাষ্ট্র পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করে থাকে। তাই এটাকে সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আমরা জানি যে ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত রয়েছে। তত্ত্বগতভাবে রাজা বা রানী দেশের যাবতীয় ক্ষমতার অধিকারী হলেও বাস্তবে কিন্তু সকল কাজ সম্পন্ন করে মন্ত্রিপরিষদ। কাজেই ব্রিটেনের রাজা বা রানীকে নিয়মতান্ত্রিক, বা ব্রিটেনের যে রাজতন্ত্র রয়েছে এটাকে নিয়মতান্ত্রিক বলা চলে। বিখ্যাত উক্তি যে রয়েছে যে রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। এর থেকে বোঝা যায় যে ব্রিটেনের যে রাজতন্ত্র রয়েছে সেটা হচ্ছে মূলত নিয়মতান্ত্রিক। তারপরের পয়েন্ট হচ্ছে পার্লামেন্টের সার্বভৌমত্ব। পার্লামেন্টের সার্বভৌমত্ব। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব এমনই একটি জিনিস, এতই ক্ষমতা, সকল ক্ষমতার ঊর্ধ্বে ব্রিটেনের পার্লামেন্ট। আমরা জানি যে ব্রিটেনের পার্লামেন্টের যে এতই ক্ষমতা, তারা শুধু নারীকে পুরুষ কিংবা
পুরুষকে নারীতে রূপান্তর ব্যতীত সকল কাজই তারা করতে পারে, বিধায় এটার ক্ষমতা কিন্তু অনেক, তাই এটাকে সার্বভৌমত্ব বলা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে দুর্বল বিচার ব্যবস্থা। ব্রিটেনের যে বিচার ব্যবস্থা রয়েছে এটা বলা চলে অনেকাংশে দুর্বল। কিভাবে? আমরা জানি একটি দেশের যে তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। ব্রিটেনে কিন্তু বিচার বিভাগকে আলাদা করে রাখা হয়েছে, শাসন বিভাগ এবং আইন বিভাগকে পার্লামেন্টের অধীনে রাখা হয়েছে। তো বিচার বিভাগ যদি কোনো বিচার কার্য করে থাকে তো সেটাকে আবার রিভিউ করার ক্ষমতা রাখে কে? পার্লামেন্ট, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ। তাহলে এর থেকেই বোঝা যায় যে ব্রিটেনে বিচার বিভাগ অনেকাংশে দুর্বল। তারপরে পয়েন্ট আমরা যাচ্ছি, এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত। স্বতন্ত্র কথার অর্থ হচ্ছে কিন্তু আলাদা আলাদা। আমরা জানি যে দেশের যে তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমাদের বাংলাদেশে কিন্তু আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগকে পৃথকীকরণ করা হয়েছে, আলাদা আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু ব্রিটেনে শুধু বিচার বিভাগকে আলাদা করে রাখা হয়েছে আর আইন এবং শাসন বিভাগকে পার্লামেন্টের অধীনে রাখা হয়েছে। তো এক্ষেত্রেই আমরা বলতে পারি যে ব্রিটেনের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত রয়েছে, বা সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা আলাদা আলাদা ক্ষমতা দেয়া হয় নাই। তারপরের পয়েন্ট হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, হ্যাঁ, আইনের শাসন। আমরা এখন আইনের শাসন অর্থাৎ ব্রিটেনের যে সংবিধানের বৈশিষ্ট্যাবলী রয়েছে, এই বৈশিষ্ট্যাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আইনের শাসন। এইটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্রিটিশ সংবিধানের। আইনের শাসন বলতে শাসন ব্যবস্থার পুরোপুরি প্রয়োগকে বোঝানো হয়েছে। অধ্যাপক ডাইসি আইনের শাসন সম্পর্কে তিনটি অর্থ ব্যক্ত করেছেন। তার মধ্যে এক নম্বর যেটা তিনি যে অর্থ দিয়েছেন সেটা হলো সাধারণ আইনের সর্বোচ্চ প্রয়োগ। সাধারণ আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হয় ব্রিটেনে। 2 নম্বর হচ্ছে আইনের চোখে সকলেই সমান। 3 নম্বর হচ্ছে আইনের দ্বারা জনগণের অধিকার কি করা হয়? সংরক্ষণ করা হয়। তাহলে এর থেকে বোঝা যায় যে ব্রিটেনে যে আইনের শাসন রয়েছে সে আইনের শাসন পুরোপুরি প্রয়োগ করা হয়। তারপরের পয়েন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। পৃথিবীতে যে সকল দেশে পার্লামেন্ট অর্থাৎ স্বাধীন দেশগুলোতে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্টগুলোকে মোটামুটি 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এককক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তো ব্রিটেনে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। একটা হচ্ছে লর্ড সভা আর একটা হচ্ছে কমন সভা। তারপরের পয়েন্ট হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। প্রত্যেকটা দেশেই রাজনৈতিক দল রয়েছে এবং তারা বিভিন্নভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কি করে? সরকার গঠন করে থাকে। তো ব্রিটেনেও এর ব্যতিক্রম নয়। ব্রিটেনের যে কমন সভা রয়েছে, এই কমন সভার যারা সদস্য হয় কিংবা যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে,
সেই দলে কিন্তু সরকার গঠন করে। তো ব্রিটেনে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থার বিদ্যমান। ব্রিটেনে প্রাচীনতম একটা দল রয়েছে রক্ষণশীল দল, আর ওই সময়ে ছিল উদারনৈতিক দল। দুইটি দলই ছিল প্রধানতম। কালক্রমে উদারনৈতিক দল তাদের কার্যক্রমকে সংকুচিত করে ফেলে, সেই স্থানটি কিন্তু দখল করে নেয় শ্রমিক দল। বর্তমানে ব্রিটেনে কিন্তু দুইটি প্রতিষ্ঠিত দল, সেটা হচ্ছে রক্ষণশীল দল আর একটা হচ্ছে শ্রমিক দল, কনজারভেটিভ পার্টি আর হচ্ছে লেবার পার্টি। তারপরের পয়েন্টে আমরা এখন যাব নাগরিকদের অধিকার। নাগরিকদের অধিকার, ব্রিটেনে কিন্তু নাগরিকদের পুরোপুরি অধিকার দেয়া হয়। ব্রিটিশ নাগরিকদের অধিকার সমূহ প্রচলিত প্রথা, সাংবিধানিক রীতিনীতি, বিধিবদ্ধ আইন, বিচার বিভাগীয় সিদ্ধান্ত প্রভৃতির উপর প্রতিষ্ঠিত। ব্রিটেনের বাক স্বাধীনতা, সভা সমিতি করার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি কিন্তু পুরোপুরিভাবে নাগরিকদের দেয়া হয়। তাই ব্রিটেনে নাগরিকদের অধিকার সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতা। ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতা, ব্রিটেনের সংবিধান কিন্তু বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। ব্রিটিশ সংবিধান একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতা। যুগ যুগ ধরে ধারাবাহিক বিবর্তনের ফলে ব্রিটেনের সংবিধান বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে, তাই এটাকে ধারাবাহিক ও পরিবর্তনশীল বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী,